হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আগের লেকচার তোমরা দেখেছো, ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমরা যেটা পড়াবো সেটা কিন্তু আগের লেকচারের সঙ্গে পুরোপুরি রিলেটেড। তাই জন্য আজকের লেকচার শুরু করার আগে আমরা আগের লেকচারে যেটা পড়েছিলাম তার একটু সামারি করে নেব, কি কি পড়েছিলাম সেটা একটু দেখে নেব। দেখো, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সিমেট্রিক সার্কিট যদি সলভ করতে হয় তার কি কি পদ্ধতি রয়েছে। সেখানে আমরা দু ধরনের পদ্ধতির কথা পড়েছিলাম। একটা হচ্ছে মিরর সিমেট্রি, একটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। আমি তোমাদেরকে মিরর সিমেট্রি আর ফোল্ডিং সিমেট্রির ডাইরেক্ট নিয়ম বা ডাইরেক্ট রুল মুখস্থ করে কিন্তু তোমাদেরকে অঙ্ক করতে শেখাইনি। তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট ইউজ করে কিভাবে আমরা মিরর সিমেট্রিটাকে অ্যাজ এ ট্রিক ইউজ করতে পারি। আর যদি মিরর সিমেট্রি বুঝতে পেরে থাকো, তাহলে মিরর সিমেট্রির কনসেপ্ট ইউজ করে কিভাবে আমরা ফোল্ডিং সিমেট্রি বুঝতে পারি। আমি যদি তোমাদেরকে শুধুমাত্র রুল মুখস্থ করে অঙ্ক করাতাম, তাহলে কিন্তু আগের ভিডিওতে অনেকগুলো অঙ্ক করানো পসিবল হতো। কিন্তু যেহেতু আমি তোমাদেরকে পুরোপুরি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে আগের ভিডিওতে সাহায্য করেছি, আগের ভিডিওতে যেহেতু শুধুমাত্র আলোচনাটা আমাদের থিওরিটিক্যাল ডিসকাশন ছিল, তাই জন্য আগের ভিডিওতে আমার পক্ষে বেশি অঙ্ক করানো সম্ভব হয়নি। তাই জন্য আজকের ভিডিওতে আমি কোনো থিওরিটিক্যাল ডিসকাশনে না গিয়ে শুধুমাত্র ওই নিয়মগুলোর উপর ভিত্তি করে, ওই নিয়ম বলতে মিরর সিমেট্রি আর ফোল্ডিং সিমেট্রির নিয়মগুলোর উপর ভিত্তি করে আজকে আমি তোমাদেরকে কিছু অঙ্ক করাবো। সেখানে অবশ্যই অঙ্কগুলো বেসিক লেভেল থেকে শুরু করে একটু কঠিন লেভেল পর্যন্ত হবে। তোমরা প্রত্যেকে জানো যে দুটো নিয়ম দিয়ে অঙ্ক করিয়েছি, একটা হচ্ছে মিরর সিমেট্রি, একটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। ব্যক্তিগতভাবে আমার শুধুমাত্র মিরর সিমেট্রি দিয়ে অঙ্ক করতে পছন্দ, মানে আমার ভালো লাগে মিরর সিমেট্রি দিয়ে অঙ্ক করতে। ফোল্ডিং সিমেট্রিটা আমার ঠিক তেমন পছন্দ নয়, কারণ ফোল্ডিং সিমেট্রিতে একটু কমপ্লিকেশন রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে, ঘটনা বলার আগে, আমার যেহেতু মিরর সিমেট্রি ভালো লাগে অ্যাজ এ স্টুডেন্ট, তাহলে তুমিও নিশ্চয়ই অ্যাজ এ স্টুডেন্ট মিরর সিমেট্রিকেই পছন্দ করবে, কারণ মিরর সিমেট্রি অনেকটা সিম্পল। কিন্তু ঘটনা হচ্ছে, তোমার যখন একটুখানি অ্যাডভান্স অঙ্ক চলে আসে, একটুখানি কঠিন অঙ্ক চলে আসে, সেখানে কিন্তু মিরর সিমেট্রি লাগে না। সেখানে মিরর সিমেট্রি লাগানো সম্ভব নয়। সেখানে কিন্তু ফোল্ডিং সিমেট্রি করতে লাগবে। তাই জন্য তোমাকে ফোল্ডিং সিমেট্রি বুঝতে হবে। এবারে যারা যারা চালাক ছেলে মেয়ে থাকবে তারা বলবে, স্যার যদি ফোল্ডিং সিমেট্রি যদি সব জায়গায় লাগে, তাহলে শুধুমাত্র ফোল্ডিং সিমেট্রি করবো, মিরর সিমেট্রি করবো না। কিন্তু তুমি একটা কথা বলো, তুমি যদি আগের ভিডিওটি ভালো করে বুঝে থাকো, তাহলে তুমি বলো যে শুধুমাত্র ফোল্ডিং সিমেট্রি দিয়ে অঙ্ক করা কি সম্ভব? ফোল্ডিং সিমেট্রি তখনই করতে পারবে যখন তুমি মিরর সিমেট্রির অঙ্কগুলো ভালো করে করতে পারবে। এবারে আমি তোমাদেরকে একটা ধারণা স্পষ্ট করে বলে দিই। ধারণা বলবো না, একটা কথা স্পষ্ট করে জানিয়ে রাখি। তোমাদের যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক টার্গেট হয়, যদি তোমাদের শুধুমাত্র বোর্ডস টার্গেট হয়, তাহলে শুধুমাত্র তুমি মিরর সিমেট্রি দিয়ে অঙ্ক করে আসতে পারো, কোনো অসুবিধা নেই। মানে শুধুমাত্র মিরর সিমেট্রি জানলেই চলবে। কারণ তোমাদের বোর্ডস লেভেলে যে অঙ্কগুলো আসবে, সেটা শুধুমাত্র মিরর সিমেট্রির উপর ভিত্তি করেই হবে। কিন্তু যারা যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা যারা যেই মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেখানেও বেশিরভাগ অঙ্ক কিন্তু মিরর সিমেট্রি দিয়েই চলে আসে। কিন্তু এখন যে লেভেলে কম্পিটিশন বেড়েছে, আমার মনে হয় যে আসছে বছরে এটা কিন্তু, বা যেই মেনে কিন্তু ডিফিকাল্টি লেভেলটা কিন্তু একটুখানি বাড়বে। আর যদি ডিফিকাল্টি লেভেল একটুখানি বাড়ে, যদি একটুখানি কঠিন অঙ্কগুলো যদি আসে, তাহলে সেখানে কিন্তু শুধুমাত্র মিরর সিমেট্রি লাগিয়ে অঙ্কগুলো করা পসিবল হবে না। তাই জন্য যে সমস্ত ছেলেমেয়েরা যেই অ্যাসপিরেন্ট, যেই মেনের কথা বলছি, অ্যাডভান্সের কথা নয়, যারা যারা যেই মেনের অ্যাসপিরেন্ট, যারা যারা নিটের অ্যাসপিরেন্ট, তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ফোল্ডিং সিমেট্রির কথাও মাথায় রাখতে হবে। ফোল্ডিং সিমেট্রিও কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝতে পারতে হবে। তাই জন্য আমি আজকে যে অঙ্কগুলো করাবো, সেগুলো কিন্তু দুটো মেথডে করাবো। মিরর সিমেট্রি দিয়েও করাবো আর ফোল্ডিং সিমেট্রি দিয়েও করাবো। তোমার যেটা ব্যক্তিগতভাবে করতে ভালো লাগে সেটা তুমি করবে। কিন্তু যারা যারা কিন্তু নিট যেইতে ভালো র্যাঙ্ক অ্যাচিভ করতে চাও, আমি তাদেরকে বলবো তারা দুটো নিয়মেই করে রাখো। মিরর সিমেট্রি দিয়ে তুমি অঙ্ক করবে, কিন্তু ফোল্ডিং সিমেট্রিটা জেনে রাখো, ফোল্ডিং সিমেট্রিও কিন্তু অভ্যস্ততার মধ্যে রাখো। তুমি অঙ্ক মিরর সিমেট্রি দিয়ে করবে, কিন্তু ফোল্ডিং সিমেট্রিও তোমার জেনে থাকা দরকার। যখন অ্যাডভান্স অঙ্কগুলো আসবে, তখন কিন্তু তুমি অঙ্কগুলো ফোল্ডিং সিমেট্রি দিয়ে ইজিলি করতে পারবে। তো চলো, আর ইন্ট্রোডাকশন দিচ্ছি না। আমি হচ্ছি তোমাদের রাজেশ স্যার। আমার নাম রাজেশ দে। তোমাদেরকে আমি ফিজিক্স গাইড করছি। বিগত 6-7 বছর ধরে আমি যেই মেন আর নিটের জন্য কোচিং দিয়ে আসছি, আর 10-12 বছর ধরে আমার পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। তো এই হলো আমার পরিচয়। তো চলো, আজকের ভিডিও আমি শুরু করছি। দেখো, আগের ভিডিওতেও তোমাদেরকে বেশ কিছু অঙ্ক আমি তোমাদেরকে করিয়েছিলাম। আজকে আগের
ভিডিওর কনসেপ্ট লাগিয়েই কিন্তু আজকে অঙ্কগুলো আমি তোমাদেরকে করাবো, ঠিক আছে? তো আজকের প্রথম অঙ্ক, প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু আর করে, হ্যাঁ, আমি আর এর মান চেঞ্জ করে 1 ওহম 2 ওহম করে আর অঙ্কগুলোকে কমপ্লিকেটেড করছি না, বাদ দাও, এটাকে ডিলিট করে দিই। তুমি যদি আর করে করতে পারো তাহলে আমার মনে হয় না তুমি 1 ওহম 2 ওহম দিয়েও করতে পারবে, ওটা কোনো বড় কথা হবে না। চলো, এই হচ্ছে অঙ্ক। চলো, দেখো আমি কিন্তু আর হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট লাগাবো না। আমি কিন্তু আর হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট লাগাবো না, আমি একদম মিরর সিমেট্রি দিয়ে করব আর ফোল্ডিং সিমেট্রি দিয়ে করব। প্রথমে আমরা অঙ্কটাকে মিরর সিমেট্রি দিয়ে করব, ঠিক আছে? প্রথমে আমরা অঙ্কটাকে মিরর সিমেট্রি দিয়ে করব। তো মিরর সিমেট্রি দিয়ে যদি করতে হয় আমাকে এইখানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। আমি যখন বলেছিলাম যে মিরর সিমেট্রি দিয়ে যদি অঙ্ক করতে হয় তাহলে যে দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা মিররকে আমাকে ইমাজিন করতে হবে। তার সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা মিররকে আমরা ইমাজিন করে নেব। চলো, একটা মিররকে ইমাজিন করলাম, ঠিক আছে? এখন তুমি লক্ষ্য করে দেখো কার কার ইমেজ তৈরি হচ্ছে, সেটা লক্ষ্য করে দেখো কোন কোন ব্রাঞ্চের ইমেজ তৈরি হচ্ছে। অবশ্যই দেখো, এর ইমেজ তৈরি হচ্ছে এখানে, এর ইমেজ তৈরি হচ্ছে এখানে। আমি বলেছিলাম যে যে ব্রাঞ্চের ইমেজ তৈরি হবে সেই ব্রাঞ্চে কিন্তু কনস্ট্যান্ট কারেন্ট যাবে। তার মানে এইখানে যে কারেন্ট ফ্লো করবে এইখানে সেম কারেন্ট ফ্লো করবে। বোঝো ব্যাপারটা? এই ব্রাঞ্চের ইমেজ তৈরি হয়েছে এখানে, তার মানে এই ব্রাঞ্চে আর এই ব্রাঞ্চে ইকুয়াল কারেন্ট ফ্লো করবে, এই ব্রাঞ্চে আর এই ব্রাঞ্চে ইকুয়াল কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? তার মানে এই সার্কিটটাকেই যদি আমি একটু ভালোভাবে আঁকার চেষ্টা করি তাহলে এই সার্কিটটা দেখতে কি রকম হবে? এই সার্কিটটাকে আমি যদি এইভাবে আঁকি, দেখো, এই সার্কিটটাকে যদি আমি এইভাবে ড্র করি, এই সার্কিটটাকে যদি এইভাবে ড্র করি তাহলে অসুবিধা আছে কি কিছু, বলো তো? কোনো অসুবিধা আছে কি?
অসুবিধা তো থাকার কথা নয়। কেন থাকার কথা নয়? ওই যে বললাম এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে। আর দেখো না এইখানেও তো এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে এর মধ্যে সেম কারেন্ট যাচ্ছে, এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যেও সেম কারেন্ট যাবে। তাহলে এইখানেও দেখো না এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে এর মধ্যেও সেম কারেন্ট যাচ্ছে। যাচ্ছে কি যায়নি? অবশ্যই যাচ্ছে। তার মানে এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? অ্যান্সারটা হচ্ছে না, এই দুটো সার্কিটের মধ্যে তো কোনো পার্থক্য নেই। তাহলে কেন আমি এই সার্কিটটা কিভাবে ড্র করতে পারবো না? অবশ্যই ড্র করতে পারবো। যেহেতু এর ইমেজ তৈরি হচ্ছে এখানে, তার মানে এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে। দেখো না এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে এর মধ্যেও সেম কারেন্ট যাচ্ছে। তাই জন্য যাতে করে বুঝতে সুবিধা হয় তাই জন্য আমি সার্কিটটাকে একটু মডিফাই করিয়ে নিয়েছি। কি বললাম বুঝতে পারলে? আবার বলছি, যার ইমেজ তৈরি হচ্ছে তার মধ্যে সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে। যেহেতু এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে এর মধ্যে সেম কারেন্ট যাচ্ছে, তাই জন্য এই সার্কিটটাকে একটু মডিফাই করে দিলাম। এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে এর মধ্যে সেম কারেন্ট যাচ্ছে। কি বললাম বুঝতে পারলে? যদি সার্কিটটাকে মডিফাই করে এরকম ভাবে আমি যদি ড্র করতে পারি, তাহলে কেন ড্র করব না? এবারে তো তুমি অঙ্কটা নিজেই করতে পারবে। কেন? কারণ এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু, এই যে রেজিস্ট্যান্সের যে মান, এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে 2R। এর মান কত হচ্ছে? আর এর মান কত হচ্ছে? আর এর মান কত হচ্ছে? 2R। এবার 2R আর আর কত? প্যারালাল কম্বিনেশন, তাহলে 2R আর আর ইকুইভ্যালেন্ট কত হবে? 2R ইন্টু আর, 2R ইন্টু আর বাই 2R প্লাস আর। এই কত হচ্ছে? এটা হচ্ছে আমার 2R/3। এটা হচ্ছে আমার 2R/3। তাহলে এই যে জায়গাটা দেখলাম আমি, এই যে জায়গাটা আমরা দেখছি, এটা কত হচ্ছে? এর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে আমার 2R/3। 2R/3। সেম ম্যানারে এই যে জায়গাটা এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যাচ্ছে কত? 2R/3। আর যেহেতু এই 2R/3 আর এই 2R/3 আমার প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাহলে এই যে পুরো সিস্টেমটা তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দাঁড়াবে 2R/3/2, মানে 2R/6। তাহলে আমার যে অ্যান্সার দাঁড়াবে সেটা হচ্ছে R/3। তাহলে R/3 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার। তাহলে দেখলে মিরর সিমেট্রি দিয়ে অঙ্কটা কত ইজিলি সলভ করতে পারলাম। এবারে আমাকে এই সার্কিটটাকে ফোল্ডিং সিমেট্রি দিয়ে সলভ করতে হবে। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো এত বড় করে সলভ করলেন। না না না, আমাকে তোমাকে এক্সপ্লেন করতে হচ্ছে। আমি এই যে সিমেট্রিক সার্কিট, এখান থেকে ইউটিউব মানে কিছু শর্টস বানাবো। শর্টসে আমি তোমাদেরকে দেখাবো কি করে মুখে মুখে অঙ্ক করি। মুখে মুখে একবার যদি বোঝা হয়ে যায় না, তোমাদের মুখে মুখে অঙ্ক হবে, মানে এই অঙ্কগুলো মুখে মুখে হবে। আমি যদি মুখে মুখে করতে পারি তাহলে তুমিও মুখে মুখে করতে পারবে, শুধু 2-3 বার প্র্যাকটিস করার প্রয়োজন। আমি কিছু শর্টস বানাবো, দেখবে সেখানে উইদিন 30 সেকেন্ড অঙ্কগুলো সলভ করবো। চলো নেক্সট অঙ্কে যাই। এটাকে আমরা সলভ করব, এটাকে আমরা সলভ করব ফোল্ডিং সিমেট্রি দিয়ে। এটাকে আমরা সলভ করব ফোল্ডিং সিমেট্রি দিয়ে। কি করে ফোল্ডিং সিমেট্রি দিয়ে সলভ করব? যদি আমাকে ফোল্ডিং সিমেট্রি দিয়ে যদি সলভ করতে হয়, তাহলে যে দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হচ্ছে, আমাকে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে। যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হচ্ছে, সেই ডাইরেকশন বরাবর একটা লাইন আমি ইমাজিন করব। আমি লাইন এখানে ইমাজিন করলাম। তুমি লক্ষ্য করে দেখো এই পার্ট আর এই পার্ট আইডেন্টিক্যাল। যদি এই পার্ট আর এই পার্ট আইডেন্টিক্যাল হয়, তাহলে আমি বলেছিলাম যে আইডেন্টিক্যাল পার্ট মানে এইখানে ইকুয়াল পোটেনশিয়াল থাকবে। তার মানে এর পোটেনশিয়াল যদি সাপোজ করো এর পোটেনশিয়াল এক্স যদি হয়, তাহলে এর পোটেনশিয়ালও এক্স হবে। এর পোটেনশিয়াল ওয়াই যদি হয়, তাহলে এর পোটেনশিয়ালও আমার ওয়াই হবে। আর যদি এরকম ব্যাপারটা হতে পারে, যদি এরকম ব্যাপারটা হয়ে থাকে, তাহলে এইটাকে ফোল্ড করতে পারি আমি এরকম ভাবে। ফোল্ড করতে পারি কি পারি না? এটাকেও ফোল্ড করতে পারি এরকম ভাবে। অবশ্যই ফোল্ড করতে পারি। আর ফোল্ড করব, কেন ফোল্ড করব না? আচ্ছা একটু বড় করে আঁকি। এটাকে ফোল্ড করতে পারি এরকম ভাবে, এটাকে ফোল্ড করতে পারি এরকম ভাবে। এটা ছিল আমার পাই। যাই হোক, ফোল্ড করতে পারি। যদি আমি ফোল্ড করে নিই, তাহলে এই সার্কিটটা দেখতে কেমন হবে দেখো। তখন এইটা এটা প্যারালাল কম্বিনেশনের মতো বিহেভ করবে। কেন করবে এর এক্সপ্লেনেশন কিন্তু আগের ভিডিওতে আমি অলরেডি দিয়েছি, আর এক্সপ্লেন করব না।
তাহলে এই দুটো যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু প্যারালাল কম্বিনেশনের মতো বিহেভ করবে, এই দুটোর যে রেজিস্ট্যান্স এটা কিন্তু প্যারালাল কম্বিনেশনের মতো বিহেভ করবে, এই দুটোর যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু প্যারালাল কম্বিনেশনের মতো বিহেভ করবে। কেন করবে আমি একটু বলেই দিই, না হলে আমার মন শান্তি, মানে আমার মনে শান্তি আসছে না। এই পয়েন্টটা তো ও, তুমি লক্ষ্য করে দেখো, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স কত, এক্স মাইনাস ও। এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, এক্স মাইনাস ও। আবার তুমি লক্ষ্য, তার মানে এই দুটো রেজিস্ট্যান্স কিসে হবে, প্যারালাল কম্বিনেশনে হবে। আবার তুমি লক্ষ্য করে দেখো, এই যে রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এই দুটো দুটো মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ও মাইনাস ওয়াই। এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ও মাইনাস ওয়াই। তার মানে এই দুটো রেজিস্ট্যান্স আমার প্যারালাল কম্বিনেশন যাবে, এই দুটো রেজিস্ট্যান্স আমার প্যারালাল কম্বিনেশন যাবে, এই দুটো রেজিস্ট্যান্স আমার প্যারালাল কম্বিনেশন যাবে, এই দুটো রেজিস্ট্যান্স আমার প্যারালাল কম্বিনেশন যাবে। তাহলে এই যে সার্কিটটা সেটা দেখতে কিরকম হবে, আমার এখন এই সার্কিটের আপাতত কোনো প্রয়োজন নেই, তো এই সার্কিটটাকে দেখতে কেমন লাগবে সেটা একটু আঁকি। কি হচ্ছে, সমস্যা কি? আবার বলতে ভুলে গেলাম, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাও তো প্যারালাল কম্বিনেশনের মতো কাজ করছে। এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স এটাও তো প্যারালাল কম্বিনেশনের মতো কাজ করছে, কারণ এই যে রেজিস্ট্যান্স এর দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই যে রেজিস্ট্যান্স এর দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালাল কম্বিনেশন থাকে তাহলে আর আর কত হবে, এটা অবশ্যই আমার আর বাই টু হবে। এই আর প্যারালাল কম্বিনেশন তাহলে কত হবে, অবশ্যই আর বাই টু হবে। এই আর প্যারালাল কম্বিনেশন তাহলে কত হবে, আর বাই টু হবে। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের গল্প শেষ, এই দুটো রেজিস্ট্যান্সের গল্প শেষ, এই দুটো রেজিস্ট্যান্সের গল্প শেষ। তাহলে আর বাই টু আর বাই টু আর বাই টু হয়ে আমার গল্প শেষ হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে, আমাকে বের করতে হতো এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট পোটেনশিয়াল ডিফারেন্স, মানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছিল। তুমি লক্ষ্য করে দেখো, এটা যদি এ পয়েন্ট হয়, এটাও তো এ পয়েন্ট, এটাও তো এ পয়েন্ট, তার মানে এটা হয়ে গেল আমার এখানে এ পয়েন্ট, আর এটা হয়ে গেল আমার এখানে বি পয়েন্ট, তাই না? এটা যদি এ পয়েন্ট হয়, এটাও তো এ পয়েন্টই দাঁড়াচ্ছে না, এটা এ পয়েন্ট তো এটাও এ পয়েন্ট, এটা এ পয়েন্ট তো এটাও এ পয়েন্ট, এটা এ পয়েন্ট তো এটাও এ পয়েন্ট। তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, তুমি লক্ষ্য করে দেখো, এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে, তাহলে এই আর বাই টু, এই আর বাই টু কত হলো, সিরিজ কম্বিনেশন হলো, তাহলে এটাকে আমি আর লিখতে পারি। আর এই আরটা এই আর বাই টু এর সঙ্গে প্যারালাল কম্বিনেশন, তাহলে আমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে, আর ইকুইভ্যালেন্ট সেটা কত আসবে, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আসবে আর ইন্টু আর বাই টু বাই আর প্লাস আর বাই টু। মানে এক কাজ করি, এখানে হাফ করি আর এখানে ওয়ান প্লাস হাফ করি, এখানে ওয়ান প্লাস হাফ করি ইন্টু আর, তাহলে এটা হয়ে গেল হাফ, আর এইখানে এটা হচ্ছে 3/2, আর অবশ্যই আর। তাহলে এইখানে আমার যে অ্যান্সার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে r/3। এই r/3 হচ্ছে আমার অ্যান্সার। আগের অঙ্কটা তো r/3 অ্যান্সার ছিল, এখানেও দেখো r/3 অ্যান্সার। বোঝা গেছে? বাস, হয়ে গেল। প্রথম অঙ্কটা সময় লাগলো, নেক্সট অঙ্কটা কিন্তু আমি আর বেশি এক্সপ্লেন করব। দেখো নেক্সট অঙ্কটা করব, চলো। এবারে দেখো, এবারে অঙ্কটা কি করব দেখো, আবার এরকম স্কোয়ারে নেব। এতক্ষণ আমরা এরকম এরকম করলাম, এবারে আমরা এরকম এরকম করব। দেখো, এই 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 এই
আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কিন্তু এখানে আমার আর করে করে আর 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 চলো, ওই যে বললাম দুটো নিয়মে করব, একটা হচ্ছে তোমার মিরর সিমেট্রি আর একটা হচ্ছে তোমার ফোল্ডিং সিমেট্রি। ঠিক আছে, প্রথমে আমরা করব অবশ্যই মিরর সিমেট্রি দিয়ে। প্রথমে করব আমরা মিরর সিমেট্রি দিয়ে। মিরর সিমেট্রি দিয়ে যদি করতে হয় তাহলে যে দুটো পয়েন্টের মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে বের করতে বলেছে, সেই দুটো পয়েন্টের সঙ্গে যে দুটো পয়েন্টের মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে সেই দুটো পয়েন্টকে একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করলে এর সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমাকে একটা মিররকে ইমাজিন করতে হবে। চলো মিররকে ইমাজিন করলাম। এবার তুমি লক্ষ্য করে দেখো কোন কোন ব্রাঞ্চের ইমেজ তৈরি হচ্ছে। লক্ষ্য করে দেখো এই ব্রাঞ্চের ইমেজ তৈরি হচ্ছে এইখানে, এই ব্রাঞ্চের ইমেজ তৈরি হচ্ছে এখানে, এই ব্রাঞ্চের ইমেজ তৈরি হচ্ছে এখানে। তাহলে এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে, এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে, এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেম কারেন্ট যাবে। ফলে এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, এর মধ্যেও কোনো কারেন্ট আমার যাবে না। এই রেজিস্ট্যান্সটা বলতে ভুলে গেছি, এই রেজিস্ট্যান্সের মান ছিল আর, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান ছিল আর। আর যেহেতু এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট যাবে না, তার মানে এই দুটো রেজিস্ট্যান্সকে আমি বাদ দিয়ে দিতে পারি। অবশ্যই বাদ দিয়ে দিতে পারি। কেন বাদ দিতে পারি? কারণ আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে অ্যাক্সিস বরাবর মিররটা আমি ইমাজিন করেছি, সেই অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কি হয়? কনস্ট্যান্ট হয়। তাহলে অবশ্যই এই অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবে, থাকবে কনস্ট্যান্ট। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালও হচ্ছে ভি, এই পয়েন্টেরও পোটেনশিয়াল হচ্ছে ভি, আর এই পয়েন্টেরও পোটেনশিয়াল হচ্ছে ভি। তার মানে এই রেজিস্ট্যান্সগুলোর মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে এই রেজিস্ট্যান্স থাকা না থাকা সমান, তাহলে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলাম। এবারে তুমি লক্ষ্য করে দেখো এই ব্রাঞ্চে আমার ইকুয়াল কারেন্ট ফ্লো করছে, এই ব্রাঞ্চে আমার ইকুয়াল কারেন্ট ফ্লো করছে। তাহলে উপরেরটা হয়ে গেল কত? 4R। উপরেরটা কত হয়ে গেল আমার? 4R। এই ব্রাঞ্চের মধ্যে আমার ইকুয়াল কারেন্ট যাচ্ছে, এটা কত হয়ে গেল? 2R। এই ব্রাঞ্চের মধ্যে এই ব্রাঞ্চের মধ্যে আমার ইকুয়াল কারেন্ট যাচ্ছে, তাহলে কত হয়ে গেল? 4R। তাহলে 4R 2R 4R এরা প্যারালাল কম্বিনেশনে রয়েছে। এবার প্যারালাল কম্বিনেশনের সূত্র ইউজ করে তুমি ইজিলি বলতে পারবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে। আমি আমার নিয়মে শর্টে করব। আমি দেখব আগে এই 4R আর এই 4R কত হলো? 2R। এই 2R আর এই 2R কত হলো? আর। তাহলে আমার যে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দাঁড়াবে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, অবশ্যই আমার অ্যান্সার হচ্ছে আর। 4R কত হলো? যখন প্যারালাল কম্বিনেশনে থাকে তখন 4R হবে 2R, 2R আর 2R হয়ে যাবে আর। কারণ আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স যদি থাকে তখন সেখানে R/N হয়। তোমরা এবার নর্মাল নিয়মেও করতে পারো, করে দেখাচ্ছি। না দেখালে আমারই মন শান্তি হচ্ছে না। যাই হোক, করে দেখাচ্ছি। তাহলে 1/R ইজ ইকুয়াল টু 1/R ইজ ইকুয়াল টু 1/4R প্লাস 1/2R প্লাস 1/4R। তাহলে এখান থেকে যদি 4R যদি এলসিএম যদি আমি নিই, 4R যদি এলসিএম নিই তাহলে 1 প্লাস 2 প্লাস 1, তাহলে এটা হয়ে গেল 4/4R ইজ ইকুয়াল টু হয়ে গেল 1/R। তাহলে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আসছে 1/R, তাহলে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আসবে R। বোঝা গেছে? বুঝতে পারলে সোজা না কঠিন? নেক্সট, এবারে আমরা এটাকে ফোল্ডিং সিমেট্রি দিয়ে করব। এবারে আমরা এটাকে ফোল্ডিং সিমেট্রি দিয়ে করব। ফোল্ডিং সিমেট্রি দিয়ে যদি করতে হয় তাহলে যেই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হচ্ছে সেই দুটো পয়েন্ট বরাবর আমি একটা লাইনকে ইমাজিন করব। তুমি লক্ষ্য করে দেখো ওপরের পার্টের আইডেন্টিক্যাল পার্ট নিচে রয়েছে, ওপরের পার্টের আইডেন্টিক্যাল পার্ট নিচে রয়েছে। আর যদি নিচে থাকে তাহলে যে আইডেন্টিক্যাল পার্টগুলো তৈরি হচ্ছে সেই আইডেন্টিক্যাল পার্টে ভোল্টেজ আমার কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা যদি এ হয় তাহলে আমি ধরে নিচ্ছি এইটাও হচ্ছে এ, ধরে নিচ্ছি এটাও হচ্ছে আমার এ,
এটাও হচ্ছে আমার এ, এটা যদি বি হয় তাহলে এটাও হচ্ছে আমার বি, এটাও হচ্ছে আমার বি। এটাকে আমি ও ধরলাম, এটা যদি ও হয় তাহলে এর ইমেজ এইখানে, এর ইমেজ বলবো না, এর উপরের পার্টটা আইডেন্টিক্যাল, তাহলে এটাও ও হবে, এটাও ও হবে, তাই না? আমি বলেছিলাম না আইডেন্টিক্যাল পার্টে, আইডেন্টিক্যাল পার্ট যদি তৈরি হয় তাহলে ভোল্টেজটা আমার কনস্ট্যান্ট থাকবে। আর যদি ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে তাহলে আমি আইডেন্টিক্যাল পার্ট ধরে নিতে পারি। এবারে আমি যদি এটাকে যদি ফোল্ড করে দিই, এবারে যদি আমি এটাকে যদি ফোল্ড করে দিই, ফোল্ড করো, এখানে ফোল্ড করব এই দিক বরাবর, একে ফোল্ড করব আমি এই দিক বরাবর, আর একে তো এরকম, একে তো এরকম ভাবে ফোল্ড করব। যদি ফোল্ড করি লক্ষ্য করে দেখো এই দুটো রেজিস্ট্যান্স আমার হয়ে যাচ্ছে প্যারালাল কম্বিনেশন, এই দুটো রেজিস্ট্যান্স এটা হয়ে যাচ্ছে প্যারালাল কম্বিনেশন, এই রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে প্যারালাল কম্বিনেশন, এই রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আমার প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, তাহলে এই রেজিস্ট্যান্স গুলো আমার থাকছে না। এই রেজিস্ট্যান্স গুলো যদি না থাকে তাহলে এটা আমার একে আর লাভ নেই, এটা আমার একে লাভ নেই। ঠিক আছে, চলো, দেখে লাভ নেই যখনকে সেই ফেলি। তাহলে এটাকে যদি আমি সার্কিটটাকে যদি রিড্র করি তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে? এরকম টাইপের হবে, যার রেজিস্ট্যান্স কোথায় কোথায় থাকবে, 1 2, 1 2, 1 2 3 4, 1 3 4, আর ওপরে এই আর ছিল, এই আর ছিল, এখানে রেজিস্ট্যান্স। এবারে লক্ষ্য করে দেখো আমি যখন ফোল্ড করব তখন তো এইটাও এটাও তো প্যারালাল হচ্ছে না, আমি আঁকতে ভুলে গেছিলাম, এইটাও আর এটাও তো প্যারালাল হচ্ছে, তাহলে r/2 কেন? কারণ এই আর এর দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স যা, এই আর এর দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স তা, তাই না? তাহলে এই আর r/2, এই আর হয়ে যাচ্ছে আমার r/2, এই আর হয়ে যাচ্ছে 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 r/2। কিন্তু এর সঙ্গে তো কেউ প্যারালাল নেই, আমি আমি তো ফোল্ড করেছি এই লাইন বরাবর, এর সঙ্গে তো কাউকে প্যারালাল করিনি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার আর, এটা হয়ে যাচ্ছে আমার আর। আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছিল এই দুটো পয়েন্টের মাঝখানে, এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে। এবারে দেখো এই r/2 কত হচ্ছে, এই r/2 কত হচ্ছে, আর হচ্ছে, এই r/2 কত হচ্ছে, অবশ্যই আমার আর হচ্ছে, হচ্ছে তো, হলো। এখন তুমি লক্ষ্য করে দেখো এখানে আবার মিরর সিমেট্রি লাগছে, কেন মিরর সিমেট্রি লাগছে দেখো, দেখো এই আর এর ইমেজ, এই আর এর ইমেজ, সরি, এই আর এর ইমেজ তৈরি হয়েছে এখানে, এই আর এর ইমেজ তৈরি হয়েছে এখানে, তার মানে, তার মানে, তার মানে এইখানে যে কারেন্ট যাবে এইখানে সেম কারেন্ট যাবে, এইখানে যে কারেন্ট যাবে এইখানে সেম কারেন্ট যাবে, তার মানে এই রেজিস্ট্যান্স থাকা না থাকা সমান। এটা দাও, তাহলে আমি যদি এটাকে আবার যদি রিড্র করি, এটাকে যদি আমি আবার রিড্র করি, এইখানে রেজিস্ট্যান্স ছিল, এইখানে রেজিস্ট্যান্স ছিল, এইখানে রেজিস্ট্যান্স ছিল, এইখানে রেজিস্ট, আচ্ছা এক সেকেন্ড, দুটো জায়গাতে একটা রেজিস্ট্যান্স এঁকেছি আমি, এটাকে আর করব, এটাকে আর করব, এটাকে আর করব, এটাকে আর করব, আর এইখানে এটা তো থাকা না থাকা সমান হয়ে গেল। ঠিক আছে, এই r/2 কত ছিল, আর ছিল, এই r/2 কত ছিল, আর ছিল, এটা তো আর ছিলই আমার, এটাও আমার আর ছিল, আর আমি এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চেয়েছিলাম, এইটা হচ্ছিল এ পয়েন্ট, এটা ছিল আমার বি পয়েন্ট।
তাহলে এই আর কত হলো আমার, এই আর হয়ে গেল আমার 2r, এই আর হয়ে গেল আমার 2r। আর এই দুটো 2r প্যারালাল কম্বিনেশনে থাকার জন্য আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 2r/2 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আর। কি বড় লাগছে তাই তো? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি জাস্ট বোঝাবার জন্য তোমাদেরকে আবার রিড্র করে দেখাচ্ছি। কিন্তু তুমি অঙ্কটা দুবার প্র্যাকটিস করবে, তারপরে দেখবে অঙ্কটা কেমন বড় হয়। অঙ্কটা বড় কিন্তু হবে না তখন। আর চিন্তা করছো কেন? এখন তো এক্সপ্লেন করছি, বললাম না শর্টস বানাবো, তখন কিন্তু অঙ্কটা 30 সেকেন্ডে সলভ করব। তখন কিন্তু আমি এরকম এক্সপ্লেন করব না। ঠিক আছে? চলো, এই অঙ্কগুলো মোটামুটি বোঝা হয়ে গেল। এবারে নেক্সট ধরনের অঙ্ক করব, চলো। দেখো, এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম স্কোয়ার সার্কিটের, এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম স্কোয়ার সার্কিটের, লক্ষ্য করে দেখো, আমরা কোনাকুনি করলাম, আমরা সোজাসুজি করলাম, এবারে কোনা আর সোজার মিক্সচার দেব, এটা করেছিলাম। এটা করেছিলাম, এটাও করেছি, করেছি এটা। আমি কি করলাম, এবারে মিক্সচার দেব, কোনাকুনি আর সোজাসুজির মিক্সচার। দেখো, প্রত্যেকটা জায়গাতে রেজিস্ট্যান্স থাকবে। দেখো, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কিন্তু আর করে করে হবে। আমি আর 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 লিখছি না, ঠিক আছে? আমাকে বের করতে হবে এই এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে? প্রথমে অঙ্কটা করব আমরা মিরর সিমেট্রি দিয়ে। ঠিক আছে? প্রথমে অঙ্কটা করব আমরা মিরর সিমেট্রি দিয়ে। তো যাই হোক, একই ডায়লগ বারবার ধরে দিচ্ছি না। এই দুটো পয়েন্টের মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছি, তার মানে এর সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা মিররকে ইমাজিন আমি করলাম। এর সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা মিররকে ইমাজিন আমি করলাম। লক্ষ্য করে দেখো, এর ইমেজ তৈরি হচ্ছে এখানে, 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 এর ইমেজ তৈরি হচ্ছে এখানে। তার মানে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে সেম কারেন্ট যাবে, প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে আমার সেম কারেন্ট যাবে। তার মানে এই জিনিসটা থাকা আর না থাকা সেম, এ থাকা না থাকা সেম। তাহলে এটাকে আমি এখানে উড়িয়ে দেব, উড়িয়ে দিলাম, উড়িয়ে দিলাম। এইখানে এবারে আমি একটু কেরামতি করব, কারণ আমি বললাম না এর মধ্যে যে কারেন্ট যাবে, সরি সরি সরি, বললাম না এইখানে যে কারেন্ট যাবে এইখানে আমার সেম কারেন্ট যাবে। তার মানে এই পয়েন্টটাকে এইখানে রেখে আর কি লাভ, এই পয়েন্টটাকে এইখানে রেখে আর কি লাভ? কোনো লাভ নেই। তো আমি পয়েন্টটাকে উড়িয়ে দেবো, দেখো না, ওড়ালাম, 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 ওড়ালাম। দেখো এবারে কি করি, মজাটা এবারে হবে, দেখো।
করতে পারি। কেন করতে পারি? কারণ এর মধ্যে যে কারেন্ট যাচ্ছিল এর মধ্যে সেম কারেন্ট যাচ্ছিল, তাহলে মাঝখানে ঢুকিয়ে কি করব? এটা তো সেম। এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে এর মধ্যে সেম কারেন্ট যাচ্ছে, তাহলে আমার তো সার্কিটটাকে রিড্র করার জন্য তো আর সার্কিটের গুণে তো কোনো পার্থক্য আসেনি না। এর মধ্যে যে কারেন্ট যাচ্ছিল এর মধ্যে সেম কারেন্ট যাচ্ছে, তাই জন্য বোঝানোর সুবিধার জন্য আমি সার্কিটটাকে এভাবে ড্র করলাম। করতে পারি তো? হ্যাঁ, অবশ্যই করতে পারি। এই সার্কিট আর এই সার্কিট রূপগত দিক দিয়ে আলাদা হলেও গুণগত দিক দিয়ে তো আলাদা নয়, তাই না? তার মানে এই সার্কিট যা এই সার্কিট তা। এখন লক্ষ্য করে দেখো, এই আর 2R, এই আর 2R, 2R আমার হয়ে গেছে আমার ফাইনাল অ্যান্সার আর। আমার হয়ে গেছে ফাইনাল ফাইনাল অ্যান্সার। এইখানে হচ্ছে আর, অবশ্যই তাহলে এইখানেও হবে আর। এখন এই আর এই এই আর এই আর এই আর কত হয়ে গেছে? 3R। তাহলে সিমিলারলি এইখানেও এই আর কত হবে? 3R। তাহলে ওপরে হয়ে গেল আমার 3R, নিচে হয়ে গেল আমার 3R, আর এই আর কত হলো? 2R। এবারে আমাকে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে হয়, এবারে তো তুমি নিজে থেকেই করতে পারবে, আমার আর দরকার নেই তোমাকে। বের করো কত হবে, বের করো। 3R কত হচ্ছে? 1.5R। আর 1.5 ইন্টু 2 মানে 3-2 ইন্টু 2 বাই 3-2 প্লাস 2 আমার হচ্ছে 3-2 ইন্টু 2 বাই 3-2 প্লাস 2। এই দুই কাটছে, একেই ছোট লিখেছি, আর বেশি ঝামেলা না করাই ভালো। এই দুই কাটছে, ওপরে আসছে 3 আর নিচে আসছে 3-2 প্লাস 2, 7-2 হবে এটা। এটা হচ্ছে তোমার 7-2, মানে উপরে 2টা গুণ হয়ে গেল, তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 6-7। অবশ্যই 6-7 আর, এখানে আরটা লিখে নিই আমি, এখানেও আর হবে আর এইখানেও আমার আরই হবে। তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে 6R/7। আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে 6R/7। তাহলে আমার আর ইকুইভ্যালেন্ট দাঁড়াচ্ছে 6R/7। বোঝা গেছে? বাস, কিছু নেই, কিচ্ছু নেই আর। নেক্সট। এবারে আমরা করব মিরর সিমেট্রি দিয়ে। মিরর সিমেট্রি দিয়ে যদি করতে হয়, তাহলে যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হচ্ছিল, অ্যালং দ্যাট লাইন আমাকে একটা লাইনকে বা অ্যাক্সিসকে ইমাজিন করতে হবে। চলো ইমাজিন করি। করলাম ইমাজিন, ঠিক আছে। ইমাজিন করলাম, যেহেতু যেহেতু এই পয়েন্ট যদি এ হয়, তাহলে এই পয়েন্ট যদি এ হয় তাহলে এই পয়েন্টও এ হবে। এই পয়েন্ট যদি বি হয় তাহলে এই পয়েন্ট বি হলে এটাও বি হবে, এটাও বি হবে। এটা যদি ও হয় তাহলে এটাও ও হবে আর এটাও ও হবে। এক্সপ্লেনেশন এর আগের ভিডিওতে আছে। তাহলে আমি এবারে কি করব? অবশ্যই ফোল্ড করব। করো ফোল্ড। এইটাকে ফোল্ড করব এই দিক বরাবর, এইটাকে ফোল্ড করব এই দিক বরাবর, তাই না? এবারে দেখো, আমি শুধু কম কম লিখবো, হ্যাঁ, বেশি বেশি আর লিখবো না। এটা কত হচ্ছে? এই আর হয়ে যাবে আমার R/2। আচ্ছা, আমাকে একটা আলাদা সার্কিট আঁকতে হবে, বলে দিচ্ছি। এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা প্যারালাল। তার মানে শুধুমাত্র উপরের অংশটা আঁকবো আমি, শুধুমাত্র আমি ওপরের অংশটা ড্র করব, শুধুমাত্র আমি ওপরের অংশটা ড্র করব।
শুধু উপরের অংশটা ড্র করেছি তো। এটা 1 2 3 4, 1 3 4, এটা ছিল না, এটা, ঠিক আছে চলো। এটা 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 প্রত্যেকটা আর আর করে হবে না, r/2 করে হবে, এক্সেপ্ট এই দুটো শুধু আর আর করে হবে। এটা হচ্ছে তোমার আর, এটা হচ্ছে তোমার আর, এটা হচ্ছে তোমার r/2, এটা হচ্ছে তোমার r/2, এটা হচ্ছে তোমার r/2, এটা হচ্ছে তোমার r/2, বলো আমার সঙ্গে সঙ্গে বলো, এটা হচ্ছে তোমার r/2, এটা হচ্ছে তোমার r/2, এটা হচ্ছে তোমার r/2। এবার তো আবার আমাকে মিরর সিমেট্রি লাগাতে হবে। এই জন্যেই ছেলে মেয়েদের বা আমারও বলো মিরর সিমেট্রি করতে ভালো লাগে না, সরি ফোল্ডিং সিমেট্রি করতে ভালো লাগে না, মিরর সিমেট্রি ঠিক আছে আমার। ঠিক আছে, আবার তুমি লক্ষ্য করে দেখো, এর ইমেজ তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে, এর ইমেজ তৈরি হচ্ছে এখানে, তাহলে অবশ্যই এর মধ্যে কোনো কারেন্ট আমার যাবে না। আর এর ইমেজ তৈরি হয়েছে আমার এখানে, তাহলে এই সার্কিটটাকে আবার আমাকে রিড্র করতে হবে, এই সার্কিটটাকে আবার আমাকে রিড্র করতে হবে। চলো, অনলি ফর ইউ, আমি চাইলে আমার ইচ্ছা করছে না করতে, আমার পড়া দিয়ে দিতে ইচ্ছা করছে, করছি তোমাদের জন্য। প্রত্যেকের মান কত করে করে হচ্ছে? r/2, আচ্ছা হ্যাঁ, এই এটা তো r/2, এটাও তো r/2, তাহলে এই পুরোটা আর হয়ে যাবে। আমি ডাইরেক্ট লিখছি, আর লিখতে ভালো লাগছে না, ডাইরেক্ট লিখছি। এটা হয়ে যাবে আর, এটা হয়ে যাবে আর, এটা r/2, এটা r/2, এটা হয়ে যাবে r/2, এটা হয়ে যাবে r/2, এটা হয়ে যাবে আর, এটা হয়ে যাবে আর, এই আর কত হচ্ছে r/2, এই আর হচ্ছে r/2, এই r/2, তাহলে ওভারঅল এই যে দাঁড়াচ্ছে এটা হয়ে যাচ্ছে আমার r/2, 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 3r/2, আর নিচে দাঁড়াচ্ছে কত, 2r, নিচে দাঁড়াচ্ছে তোমার 2r, তাহলে ওপরে দাঁড়াচ্ছে r/2, r/2, r/2 মানে হচ্ছে 3r/2, এটাকে আমি 3/2 লিখছি। নিচে দাঁড়াচ্ছে আর 2r, তো এটাকে লিখছি 2। আর যেহেতু 2r আর 3r/2 প্যারালাল কম্বিনেশন, তাহলে রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল কত হচ্ছে? এইখান থেকে লক্ষ্য করে দেখো, এখান থেকে লক্ষ্য করে দেখো, এই টু কাটছে, তাহলে এইখানে আসছে তোমার, এইখানে আসছে তোমার 3 বাই 3/2 প্লাস 2 মানে হচ্ছে 7/2, 7/2 মানে কত আসছে তোমার 6/7, 6/7 হচ্ছে আমার এখানে অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে চলো, এই তো অঙ্ক, বলো কেমন লাগছে অঙ্কগুলো? আর করাবো মিরর সিমেট্রি আর ফোল্ডিং সিমেট্রি দিয়ে অঙ্ক? দেখি কতক্ষণ হলো দেখি, 44 মিনিটস হয়ে গেছে, করাবো দেখি, এর থেকে আর একটু অ্যাডভান্স অঙ্ক করাবো না, করাবো না? করাবো, চলো একটা অন্য ধরনের অঙ্ক তোমাদের পড়া দেবো, ঠিক আছে, আমি করাবো না, পড়া দেবো, দেখি দেওয়া যায় কি রকম অঙ্ক দেওয়া যায়, মন থেকে ভাবছি। অনেক তো হলো চতুর্ভুজ, আগের ভিডিওতে মানে আগের ভিডিওতে ত্রিভুজ নিয়ে কাজ করেছিলাম, আজকের ভিডিওতে আমি চতুর্ভুজ নিয়ে কাজ করলাম। এবারে তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, চতুর্ভুজ নয় ত্রিভুজ নয়, এবারে দেবো ষড়ভুজ, ঠিক আছে, এবারে দেবো ষড়ভুজ।
বড় হয়ে গেল নাকি? না ঠিকই আছে। ঠিক 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 ঠিক, এদিকটা বাড়াতে হতো। তোমরা কাজ করে নেবে, হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নেবে, নাহলে বেকার তোমাদেরই বোরিং লাগবে ছবি আঁকলে। চলো দেখো, সব জায়গাতে আর রেজিস্ট্যান্স করে আছে। সব জায়গাতে আর আর করে করে আছে। আমাকে বের করতে হবে এই দুটো পয়েন্টের মধ্যে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে আর করে করে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে আমার আর করে। আর 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 করতে হবে। কি নিজেরা করবে? অবশ্যই করবে, কেন করবে না? হিন্টস দিয়ে দিচ্ছি, হিন্টস হিন্টস হিন্টস। প্রথমে হবে মিরর সিমেট্রি দিয়ে, প্রথমে হবে মিরর সিমেট্রি দিয়ে। মিরর, করো। এ বি এর সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা মিররকে ইমাজিন করব। বাবা ব্লু হয়ে গেল। এ বি এর সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা মিররকে ইমাজিন করব, করলাম। এবার তুমি লক্ষ্য করে দেখো, এর ইমেজ এইখানে তৈরি, এর ইমেজ এইখানে তৈরি হচ্ছে, এর ইমেজ এইখানে তৈরি হচ্ছে, তাই না? তাহলে এটাকে এরকম করে দেবে, এটাকে এরকম করে দেবে, তাহলে এইটার তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবে। এটার তুমি, মানে ব্যাপারটা হচ্ছে আমি একটু হাইলাইট করে আঁকছি, ঠিক আছে? আমি যেহেতু করাবো না তোমাদেরকে, তোমাদেরকে নিজেকে করতে হবে। এটাকে এরকম করবে, এটাকে এরকম করবে, এরকম, এরকম। তাহলে এর ইকুইভ্যালেন্ট পেয়ে যাচ্ছ তুমি, এর ইকুইভ্যালেন্ট পেয়ে যাচ্ছ তুমি, তুমি এই পুরোটার ইকুইভ্যালেন্ট পেয়ে যাচ্ছ এইটা 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 সিরিজে, এই পুরোটার ইকুইভ্যালেন্ট পেয়ে যাচ্ছ এইটা 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 সিরিজে, এটা এটা সিরিজে, বাদ বাকি পুরোটা প্যারালাল হয়ে গেল। আর কি আছে? কিছু আছে? কিছুই নেই। চলো, এটা হলো। এটা কি আরেকটু কমপ্লিকেটেড করা যেতে পারে। এটা তোমার ফোল্ডিং সিমেট্রি দিয়ে করতে হবে, এটা তো করতে হবে আমাকে ফোল্ডিং সিমেট্রি দিয়ে। এটা তোমাকে করতে হবে ফোল্ডিং সিমেট্রি দিয়ে। কি করে করবে? চলো, এরকম হবে। দিয়ে পরে যার যার আইডেন্টিক্যাল প্রতিচ্ছবি তৈরি হচ্ছে, এটাকে করবে মুড়বে এই দিক বরাবর, এটাকে মুড়বে এই দিক বরাবর। তখন এইটা এইটা প্যারালাল, এইটা এইটা প্যারালাল, এইটা এইটা প্যারালাল, এইটা এইটা প্যারালাল, এইটা এইটা প্যারালাল। হবে তো? পারবে তো করতে? চলো, এইবারে এই অঙ্কটাকেই আরেকটু কমপ্লিকেটেড করা যেতে পারে। কিরকম করে? এটাকেই আরেকটু কমপ্লিকেটেড করা যেতে পারে। কিরকম ভাবে? না, এইখানে আরেকটা ঢুকিয়ে দিল। এই এরকম দিয়ে দিল, এরকম দিয়ে দিল। বলো কি আছে?
এটা তো এমনি বাদ পড়ে যাবে। তাহলে তুমি বলো, এই সার্কিট আর এই সার্কিটে কি কোনো ডিফারেন্স রয়েছে? এই সার্কিটে আর এই সার্কিটে কোনো ডিফারেন্স রয়েছে? এইখানে শুধু একটা লাঠি বাড়িয়ে দেওয়া হয়েছে, আর তো কিছু নেই, আর তো কিছুই নেই। বলো কি আছে এবারে? আর তো কিছু নেই। তাহলে এটা তোমাদেরকে হোমওয়ার্ক রইলো, আমি আর করাচ্ছি না। নেক্সট, 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 চলো। এই অঙ্কটা, এই অঙ্কটাতে করতে হবে তোমাকে। তোমাকে এখানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাতে হবে, আর প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কিন্তু আর করে করে। এইখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কোনো ফোল্ডিং সিমেট্রির কনসেপ্ট লাগবে না, এখানে মিরর সিমেট্রির কনসেপ্ট লাগবে। কেন? কারণ যদি ফোল্ডিং সিমেট্রি আমাকে লাগাতে হয়, তাহলে যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে, অ্যালং সেই লাইন আমাকে একটা অ্যাক্সিস ড্র করতে হবে। অ্যাক্সিস ড্র করেছি। তুমি লক্ষ্য করে দেখো, এর উপরে যা আছে এর নিচে কি তা আছে? নেই। তাহলে কি করে এখানে ফোল্ডিং সিমেট্রি লাগাবে? এখানে তো ফোল্ডিং সিমেট্রি লাগছে না, তাহলে ফোল্ডিং সিমেট্রি এখানে লাগাবো না। এখানে ফোল্ডিং সিমেট্রি আমি লাগাবো না, এখানে আমি মিরর সিমেট্রি লাগাবো। এ আর বি এর অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে, তাহলে এ আর বি এর সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমি একটা মিরর ইমাজিন করব। এবার তুমি লক্ষ্য করে দেখো, এর ইমেজ তৈরি হচ্ছে এখানে, এর ইমেজ তৈরি হচ্ছে এখানে। তার মানে এর মধ্যে কি কোনো কারেন্ট যাবে? যাবে না। এবারে তুমি সার্কিটটাকে যদি রিড্র করে নাও, তাহলে কি অঙ্কটা আমাকে করতে লাগবে? করতে লাগবে না। অঙ্কটা এবারে তুমি নিজে করবে। যদি তোমার অঙ্কটা করে অ্যান্সারটা মেলাতে ইচ্ছা করে, তুমি অঙ্কের অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি ঠিক করো আমি থামস আপ দিয়ে দেবো, আমি কমেন্ট করব না, সম্ভব হয়ে ওঠে না, কারণ অফলাইন পড়িয়ে অনলাইন পড়ানো বা সেট ঠিক করা সম্ভব হয়ে ওঠে না। আমি থামস আপ দিয়ে দেবো। যদি অঙ্কের অ্যান্সার তোমরা নিজেরা বের করো, কমেন্ট সেকশনে জানাবে, আমি থামস আপ দিয়ে দেবো যদি তোমরা ঠিক করো। আর যদি ভুল করো আমি থামস আপ দেবো না। ঠিক আছে? তো এই অঙ্কটা আমি করাচ্ছি না, আমাকে এখানে এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাতে হবে। ঠিক আছে? এই অঙ্কটাকে যদি একটু চেঞ্জ করে দিই, এই অঙ্কটাকে যদি একটু চেঞ্জ করে দিই, কিরকম চেঞ্জ হবে? আমাকে এখন এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। আমাকে এখন এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাতে হবে। কি করে বের করে দেখাবে এবারে? লাও হালুয়া, এবারে করো, লাগাও মিরর সিমেট্রি, এবারে দেখছি কেমন লাগে মিরর সিমেট্রি। যদি এখানে মিরর সিমেট্রির কনসেপ্ট লাগাতে হয়, তাহলে এই তো এ আর বি, আমাকে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে। তাহলে
আমার এ আর বি এর সংযোজককারী সরলরেখা বা কানেক্টিং লাইন হচ্ছে এটা। এ আর দাঁড়াও, এ আর বি এর কানেক্টিং লাইন হচ্ছে এটা, এর সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমাকে মিররকে ইমাজিন করতে হবে। নাও চলো করলাম মিররকে ইমাজিন। এর আইডেন্টিক্যাল পার্ট উপরে নেই তো, কি করে মিরর সিমেট্রি লাগাবে এবারে? লাগাও মিরর সিমেট্রি এবারে দেখি। আর তো মিরর সিমেট্রি বাবু লাগবে না, এবারে তোমাকে ফোল্ডিং সিমেট্রি লাগাতে হবে। এবারে তোমাকে ফোল্ডিং সিমেট্রি লাগাতে হবে। চলো এই অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। এ আর বি এর অ্যাক্রসে যদি আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে বলে, এ আর বি এর অ্যাক্রসে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে বলে, তাহলে এ আর বি এর সঙ্গে প্যারালালি একটা আমাকে অ্যাক্সিস ড্র করতে হবে। চলো করছি করছি। অবশ্যই অঙ্কটা এখানে ফোল্ডিং সিমেট্রি দিয়ে হবে। অঙ্কটা এখানে আমার হবে ফোল্ডিং সিমেট্রি দিয়ে। ফোল্ডিং অঙ্কটা এখানে আমার ফোল্ডিং সিমেট্রি দিয়ে হবে। তুমি লক্ষ্য করে দেখো, এই পার্টের ইমেজ মানে এই পার্ট আর এই পার্ট আইডেন্টিক্যাল। তার মানে তার মানে তার মানে এটা যদি আমার এক্স পয়েন্ট হয়, তাহলে এটাও আমার নিশ্চয়ই এক্স পয়েন্টই হবে। এটা যদি আমার এক্স পয়েন্ট হয়, এটাও আমার এক্স পয়েন্টই হবে। এটা যদি ওয়াই পয়েন্ট হয়, এটাও আমার ওয়াই পয়েন্টই হবে। তার মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে তো কোনো কারেন্টই ফ্লো করবে না, কারণ এই দুটো পয়েন্টের দুটো প্রান্তে কোনো ভোল্টেজ ড্রপ নেই, তাহলে এটা বাদ। সিমিলারলি এটাও বাদ। কেন বাদ? কারণ এটা যদি ভালো করে বুঝতে হয়, তোমাকে কিন্তু আগের ভিডিও ভালো করে দেখতে হবে। ঠিক আছে? আমি বলেছিলাম যে এই অ্যাক্সিসের এই পার্ট আর এই পার্ট যদি আইডেন্টিক্যাল থাকে, তাহলে এই পার্টের মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ থাকবে না। তাহলে এইটা যদি এক্স হয় এটাও এক্স হবে, এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই হবে। তাহলে আমাকে এই সার্কিটটা রিড্র করতে হবে। কিন্তু এখন আমাকে এই দুটো রেজিস্ট্যান্সকে আঁকা চলবে না। আঁকতেও পারো, নাও আঁকতে পারো, একে যদি কোনো কাজ না দেয় তাহলে না এঁকো না। সার্কিট রেজিস্ট্যান্সটা একে যদি কোনো কাজে না আসে, এঁকো না। সার্কিটটা মানে পরিষ্কার হবে, সার্কিটটা বুঝতে সুবিধা হবে, কমপ্লিকেশনটা দূর হবে। তো চলো এটাকে আমি ড্র করছি। একটা আছে এরকম, 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 এরকম। পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র এই রেজিস্ট্যান্সগুলোকে বাদ দিয়ে দিয়েছি, এই দুটো রেজিস্ট্যান্সকে আমি বাদ দিয়ে দিয়েছি। আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছিল। এবার তুমি লক্ষ্য করে দেখো, এই আর এর মধ্যে যে কারেন্ট যাবে, এই আর এর মধ্যে সেম কারেন্ট যাবে, এই আর এর মধ্যে আমার সেম কারেন্ট যাবে, তাই না? এই যে তিনটে রেজিস্ট্যান্স রয়েছে, এই যে তিনটে রেজিস্ট্যান্স রয়েছে, এরা কিন্তু প্যারালাল প্যারালাল বলছি, সিরিজ কম্বিনেশনে রয়েছে। কারণ তুমি লক্ষ্য করে দেখো, এ আর বিতে একটা ব্যাটারি কানেক্ট রয়েছে, এর মধ্যে যে কারেন্ট যাবে, এর মধ্যে সেম কারেন্ট যাবে, এর মধ্যে আমার সেম কারেন্ট যাবে। তাহলে এই যে রেজিস্ট্যান্স দাঁড়ালো, এই যে রেজিস্ট্যান্স আমার দাঁড়ালো,
কত হবে সেটা? 3R। সিমিলারলি এইখানে যে রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে কত হচ্ছে আমার সেটা? 3R। আর এটা তো আমার আর হয়ে বসেই আছে। এবার তুমি লক্ষ্য করে দেখো, এই 3R এর ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট এবি, এই 3R এর ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট এবি, এই আর এর ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট এবি। তার মানে এই সার্কিটটা আলটিমেট দেখতে হবে এখানে, এটা হচ্ছে আমার 3R, এটা হচ্ছে আমার 3R, এটা হচ্ছে আমার আর। ঠিক আছে? যাই হোক, তো এইখানে 3R আর আর এরা হচ্ছে আমার প্যারালাল কম্বিনেশনে রয়েছে, এরা হচ্ছে আমার প্যারালাল কম্বিনেশন। এর অ্যান্সার তো তুমি আর তো আর কিছু করার নেই, অ্যান্সার তুমি 3R 1.5R, 3 1.5, আর 1.5 ইন্টু 1 বাই 1.5 প্লাস 1, এটা হচ্ছে 1 বাই 1.5 প্লাস 1, 2.5, মানে এটা হচ্ছে তোমার 1.5, 1.5 স্যার হয়ে গেল বাস। সরি, মাইকটা নিতেই ভুলে গেছিলাম, ভেরি সরি ভেরি সরি ভেরি সরি। এই 3R এই আর কি আছে? প্যারালাল কম্বিনেশনে রয়েছে। আর প্যারালাল কম্বিনেশনে যদি থাকে তাহলে এই 3R আর এই 3R কত হচ্ছে? 1.5R হচ্ছে। আর সরি সরি, এই 3R আর এই আর কিসে আছে? প্যারালাল কম্বিনেশনে রয়েছে। আর প্যারালাল কম্বিনেশনে যদি থাকে তুমি অ্যান্সারটা এবারে নিজেই বের করতে পারবে। যাই হোক, আজকের ভিডিওটাও মোটামুটি সিমেট্রিক সার্কিট আর সিমেট্রিক সার্কিটের যে মিরর সিমেট্রি আছে আর হোল্ডিং সিমেট্রি আছে, মোটামুটি অনেকগুলো অঙ্কই করিয়ে দিলাম, দুটো অঙ্ক পড়াও দিয়েছি। তোমরা অঙ্কগুলো বাড়িতে ভালো করে করবে, আমার মনে হয় না এর বাইরে কোনো কোয়েশ্চেন আসে। ঠিক আছে? তো যদি এসে থাকে তোমরা একটু দেখবে রিসার্চ করে। আর আমি বলবো বারবার 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 প্র্যাকটিস করবে, খাতায় লিখবে, প্র্যাকটিস করবে, লিখবে, প্র্যাকটিস করবে। আমি এক্সপ্লেন করলাম বলে অঙ্কগুলো একটু বড় লাগলো, কিন্তু আমি যদি শর্টস তো করবোই বললাম, যেখানে তুমি 30 সেকেন্ডের মধ্যে কি করে অঙ্কটা সলভ করছি তুমি দেখতে পারবে। আর বাই দ্য ওয়ে, আমার শর্টসের উপর ডিপেন্ড করতে হবে কেন তোমাদের? তুমি যদি অঙ্কটা 4-5 বার যদি প্র্যাকটিস করে নাও, এটা আমার গ্যারেন্টি রইলো তুমিও কিন্তু উইদিন 30 সেকেন্ড অঙ্কগুলোকে সলভ করতে পারবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এইখানে এন্ড করছি, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থেকো।